আমাদের এই অধ্যায়ের উপর কিন্তু দুটা ক্লাস শেষ। গত ক্লাসটা যারা আসলে যে সকালে নিয়েছিলাম, ওখানে গুরুত্বপূর্ণ জিনিস গেল। কারণ ওই যে তাপগতিবিদ্যার সূত্রগুলো শেষ। আবার হইলো ওই যে একমুখী উপমুখী বিক্রিয়ায় যে প্রাপ্ত শক্তি সর্বোচ্চ, সেটাও হয়ে গেছে। এই সমীকরণগুলো বাসায় প্র্যাকটিস করবা। এখন এই যে মুক্তি শক্তি এটা লাগে না, আসে না তেমন। তবে আমাদের, আচ্ছা, এই সমীকরণটা চলে আসছে না, হোলমাস হেলমসটা চলে আসছে। তাহলে তো আমাদের এটা পড়া লাগবে না। এটা দরকার নেই, এটা আমাদের চলে আসছে। আর একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। এই গিবস হোলমেস পড়বা, রিপিট করবা। তোমরা পড়তে চাইলে তো আমি পড়াতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো। এই যে হেসের হেসের সূত্র দেখো, তাপ সমষ্টিকরণ সূত্র। এবার নিজেদের মধ্যে কথা বন্ধ। আর বড় করে কি করবো, নিজের চোখে দেখো না, এত বড় একটা লেখা আছে, চোখে দেখানো যায় না। এটা তো এখন গোলা নাই, একদম স্পষ্ট। তাহলে হ্যাসের তাপ সমষ্টিকরণ সূত্র, এটা পড়তে হবে। বিজ্ঞানী হেস উনি কি করছে, কোন বিক্রিয়ায় বিক্রিয়ক, এটা এক ধাপে ঘটক বা একাধিক ধাপে ঘটুক না কেন, মোট তাপ শক্তির পরিমাণ সর্বদা কি, শুনো তুমি দেখো না, এখন লাইট পরে কই থেকে। এ, আচ্ছা, ওই ষোলোটা দাও লাইট। হ্যাঁ, দাও। ঠিক আছে, এবার দেখো। এটা পড়বে এইটুকু। চোখ খুলে গেল, চোখ থাকলে যত সমস্যা। এ, চোখ না থাকলে কানে শুনবা, কোনো বাধা নাই। আচ্ছা, তাহলে আমরা এই যে হ্যাস কি বলছে, কোন এক কোন একটা বিক্রিয়া, ধরো এক বা একাধিক যত ধাপে ঘটুক না কেন, টোটাল তাপ শক্তির পরিমাণ কি সর্বদাই সমান হবে। অর্থাৎ বিক্রিয়ার তাপের পরিবর্তন কেবলমাত্র বিক্রিয়ার প্রাথমিক এবং চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে, পথের উপর কি নির্ভর করে না, এক বা একাধিক পথে ঘটুক এটার উপর কোনো নির্ভর করবে না। এই যে দেখো, এখানে একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা ঘটছে ধরো এ থেকে ডি, সরাসরি একটা পথে। আবার এখানে ঘটছে কি, এ থেকে বিতে আসছে, বি থেকে কোথায় আসছে, ডিতে আসছে। মানে এখানে ঘটছে একটা ধাপে, আবার মার্কার নিয়ে এখানে ঘটছে একটা ধাপে এদিকে, আর এদিকে ঘটছে দুইটা ধাপে, এই ধাপে আর এই ধাপে। এখন কোন বিক্রিয়ায় বিক্রিয়ক এ, দেখো, থেকে সরাসরি উৎপাদ ডি হতে পারে। আবার এটা মানে এটা একটা ধাপে সম্পূর্ণ হয়েছে। আর এটা যদি শক্তি পরিবর্তন, তাপের পরিবর্তন যদি ডেল এস ওয়ান দ্বারা বুঝাও, তারপর হচ্ছে আরেকটা বিক্রিয়া যদি এ থেকে বিতে আসছে, বি থেকে ডিতে আসছে, তাহলে এ থেকে বি এর তাপ পরিবর্তন ডেল এস টু দ্বারা যদি প্রকাশ করো, এটা তুমি তোমার যা ইচ্ছে তুমি তাই ধরতে পারো। ডেল এসটা ঠিক রেখে ওয়ান টু থ্রি বা তুমি যা ইচ্ছে তাই। আর বি থেকে ডিতে আসছে ডেল এস থ্রি। তার মানে আমরা এই যে হ্যাসের সূত্র থেকে আমরা কি বুঝলাম, যে এটা ইকাল টু এটা প্লাস এটা, না, মোট পরিবর্তন কি হবে, সমান হবে। এই যে দেখো, অর্থাৎ এই যে ডেল এস ওয়ান সমান সমান ডেল এস টু প্লাস ডেল এস থ্রি। কারণ আমাদের এই হ্যাসের সূত্রের মধ্যে এটাই বলছে যে বিক্রিয়া এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন, টোটাল তাপের পরিবর্তনটা কি, মোট পরিবর্তন সমান। তাহলে এটা করছে এক ধাপে, তাহলে এটা যতটুকু তাপ এর পরিবর্তন হয়েছে, আর এটা দুই ধাপে ঘটছে, এটা দুইটা ধাপে, এই দুই ধাপের তাপের সমষ্টি এটার সমান, ডেল এস ওয়ান এর সমান। এই, এটা সহজ একটা জিনিস, বিবৃতি এবং ব্যাখ্যা এই ছবি দিয়ে বুঝাই দিবা।
এটা লাগে না। আগে তো হইলো যে ক বিভাগ ছিল তো, এই জন্য নিয়ে হইতো আর কি। তেমন এটা ওইরকম লাগে না, এখন তো ক বিভাগ না। তারপর যদি বলা হয় যে ব্রেন হবার চক্র মানে কি, এগুলো লাগে না এখন। ও তোমার তো ক বিভাগ আছে, আছে না? আচ্ছা এখন দেখো, ব্রেন হবার চক্র হলো এমন একটা চক্র যার সাহায্যে আমরা ল্যাটিস শক্তি হিসাব করে কোন যৌগের হিসাব করা যায় আর কি। এক মোল যৌগের আয়ন সমূহকে আয়নিক ক্লাস হতে পরস্পর অসীম দূরত্বে আনতে, মানে আমরা একটা যৌগ আছে, ধরো কোন একটা যৌগকে আমরা আয়নিত করলাম, করার পরে সেখান থেকে আমরা অনেক দূরে নিয়ে যাব, অসীম দূরত্বে নিয়ে গেলে যে শক্তির প্রয়োজন তাকে আমরা কি বলি, ওই যৌগের ল্যাটিস শক্তি বলে। হ্যাঁ, এখন এই যে অসীম দূরত্বে অবস্থিত প্রয়োজনীয় সংখ্যক যে ধনাত্মক ঋণাত্মক সংখ্যক আয়ন সমূহকে একত্রিত করলে আমরা কি পাই, ওই লোকের ল্যাটিস শক্তি আমরা বের করতে পারি। এইটাই হইলো ব্যান হোভার বলছে। মানে এই মোট কথা হচ্ছে, ধরো একটা যৌগ, আমরা তো যৌগকে বাংলা কি পাই, যৌগের বাংলা হলো মৌল পাই, কেমিস্ট্রি পড়ছে এই জায়গায় এসে। বেটা যৌগের বাংলা এই যে ধরো সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, এই বেটারে বাংলা কি পাইবা, সোডিয়াম, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, মানে আয়ন পাই, কি পাই, আয়ন। আয়ন আর মূল কি এক এখানে, এই সোডিয়াম এটা না একটা মৌল, কিন্তু এটার উপর যদি এরকম যদি আয়নিত থাকে তাহলে এটাকে আমরা মৌল বলি, এটা বলি আয়ন। তার মোট কথা হচ্ছে তোমার এই ব্যান ওভার চক্র উনি কি করছে, ওনার এই চক্রের মাধ্যমে ল্যাটিস শক্তি বের করার একটা টেকনিক দিছেন। আর এই ল্যাটিস শক্তি আমরা কিভাবে বের করে, আমরা জানি যে কোন একটা যৌগ থেকে, যৌগকে আমরা যখন আয়নে ক্লাসিত করি, হ্যাঁ, যখন আয়নে করলাম, কারণ সেখান থেকে অসীম দূরত্ব নিয়ে আসতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, ওটা হইলো কি তার ল্যাটিস শক্তি। যাই হোক, এটা হইলো ওই যে ক বিভাগের জন্য যদি দেয় এইটুকু, এটা বর্ণনা তোমার শিখতে হবে না। এখন দেখো, ল্যাটিস শক্তির একটা সমীকরণ আছে, দিলে এগুলো দরকার নাই, পাগম, শুধু 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 সব মানে কেমিস্ট্রি সব দিয়ে রাখছে। মেইন পড়াগুলোকে আমাদের পড়ানো হয়ে গেছে। এখন যারা এটাকে মিস করছে এরা এ অধ্যায় এরা, এখানে দেখেন তো খালি পেজ আর খালি পেজ, এগুলো আমাদের লাগে না। এটা বলো। তো করো, কার্বন ডাই অক্সাইড, সালফার এবং কার্বনের দহন তাপ দেওয়া আছে। এটা হলো সালফার, কার্বন ডাই অক্সাইড, সালফার আর হইলো কার্বন, দহন তাপ দেওয়া আছে। এখন কার্বন ডাই সালফাইডের সংগঠন তাপ হিসাব করতে হবে। এগুলো হলে তোমাকে রিয়েকশনটা জানতে হবে, মানে বিক্রিয়া করে কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। যে তাহলে সালফার ডাই অক্সাইড আর অক্সিজেন, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এটা উৎপন্ন করে। সেক্ষেত্রে তোমার কিছু তাপ দেওয়া আছে, কিছু তাপ দেওয়া আছে। এখন কি কি দেওয়া আছে, 265, এই যে সালফার ডাই, কার্বন ডাই সালফাইড, CH2, এই যে CH2 দেওয়া আছে। আর দেওয়া আছে কি, সালফার, সালফার একটা ভিন্নভাবে দেওয়া আছে ধরো। আর দেওয়া আছে কার্বন, কার্বনও 94 দেওয়া আছে। আচ্ছা, আর একটু বুঝলাম। এখন এখান থেকে দেখো, এই যে এই বিক্রিয়াগুলো তোমাকে যেমন আমাদের এখানে সালফার ডাই অক্সাইডের কিন্তু ভিন্নভাবে দেওয়া নাই, আছে? সালফার ডাই অক্সাইডের কি দেওয়া আছে? সালফার ডাই অক্সাইডের মান দেওয়া নাই, কিন্তু তাহলে আমাদের এই মানগুলো আগে, মানে এটা যখন রিয়েকশন লিখে দেখে নিতে হবে যে মানটা কত। যেমন আমরা যদি দেখি সালফার ডাই অক্সাইড কিভাবে তৈরি হয়, সালফার যোগ অক্সিজেন, সালফার ডাই অক্সাইড দেওয়া নাই কিন্তু সালফারের আছে।
কার্বন ডাই অক্সাইডের আছে, কিন্তু আবার কার্বনের ভিন্নভাবে কি আছে, সংগঠন কিভাবে গঠিত হয় সেটা আছে। তাহলে আমরা যাই হোক, সালফার যোগ অক্সিজেন, সালফার ডাই অক্সাইড, সে সেখানে আমার তাপ হইলো কতটুকু, 70। আবার কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এখানে হইলো কার্বন কত, 90। এগুলো বলছে দহন তাপ। দহন মানে কি, অক্সিজেন দিয়ে জ্বালানো। দহন মানে কি, অক্সিজেন, এই যে অক্সিজেন দিয়ে জ্বালাইছি। এখন তুমি তো মনে করবা যে এখানে তো সালফার দিছে, বলছে দহন তাপ। সালফারকে অক্সিজেনে জ্বালাইলে যেটা হয় এটা হলো এটা, কার্বনকে অক্সিজেনে জ্বালালে কোনটা উৎপন্ন হয়, এই তাপে। এই মানগুলো দেওয়া আছে। তাহলে এই মানগুলো যেহেতু দেওয়া আছে, অর্থাৎ এখানে তোমার সালফার ডাইঅক্সাইডের মান কত, -70.96। আর কার্বন ডাইঅক্সাইডের মান কত তোমার, দহন তাপ 94.05। আচ্ছা, এখন তুমি যদি এনথালপি হিসাব করো, এখন আমরা দেখো, প্রথম যে মেইন বিক্রিয়াটা, আমরা মানে মাঝখানে আমরা ওটা দহন তাপটা দেখে নিলাম আর কি। কারা কারা, কাদেরকে দহন করলে কোনটা উৎপন্ন হয়। কার্বনকে দহন করলে কার্বন ডাই অক্সাইড, সালফারকে দহন করলে সালফার ডাই অক্সাইড, ওটা দেখে নিলাম। আমাদের যে মেইন রিয়েকশন, সালফার ডাই, কার্বন ডাই সালফাইডকে আমরা দহন করলে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড। এখন দেখো, এই যে এটা তো এটা এটা আমাকে নির্ণয় করতে বলছে। এটা আমাকে কি, এই দেখো, এই কার্বন ডাই সালফাইড আমাকে নির্ণয় করতে বলছে। যেহেতু কার্বন ডাই সালফাইড আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে এখন অক্সিজেনেরটা কত, আর এটা আমরা একটু আগে দেখলাম, এটাও কি আমরা দেখলাম। এখন এখান থেকে দেখো, এই যে এই সূত্র তোমাকে জানতে হবে এনথালপি বের করার জন্য। বিক্রিয়া তাপ, বিক্রিয়া তাপ কত, 265 না কত জানো, উপরে দেওয়া আছে, মানে 265.15। যে বিক্রিয়া তাপ মানে কার্বন ডাই সালফাইড আর কি, CH2। তাহলে এই যে দেখো, CH2 দেওয়া আছে, CH2 দেওয়া আছে, আর এটা হলো জিরো, এটা হলো কি, মোলের হলো জিরো। এখন দেখো, এই যে 94, কার্বন ডাই অক্সাইডের কত, -94.05। আবার সালফার ডাইঅক্সাইডের ছিল -70। কিন্তু এখানে এই যে দেখো, সালফার অক্সাইড কয় অণু, 2 অণু। তাহলে ওর মাইনাস, ওখানে কোনো জায়গায় মাইনাস দিছে, কোনো জায়গায় মাইনাস দেয় নাই। এটা হলো প্রিন্টিং মিস্টেক। তো যাই হোক, মাইনাস মানটা হবে। মানে এখন এটা তো হইলো এই বইগুলো ভেজাল, এরা মানে এত বেশি প্রিন্টিং মিস্টেক করে। আচ্ছা যাই হোক, এখানে সালফার ডাইঅক্সাইডের যে মানটা, সালফারের যে দহন তাপের যে মানটা, ওটাকে কয় দ্বারা গুণ করতে হবে, যেহেতু এই যে 2 আছে 2 মোলের জন্য, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। এই যে দেখো, 2 দ্বারা গুণ করলাম। আর হইলো অক্সিজেনেটর আমরা বললামই জিরো, তাহলে 3 × 0 মানে কত, 3 × 0 কত হয়, জিরো হয়। আচ্ছা, এখন দেখো, অতএব এখন দেখো, তাহলে এখানে হিসাব করো যে x+0 মানে x, তাহলে এটা ইকাল টু কত হবে, এখানে ইয়ে করলো কি, উৎ- উৎপাদের উৎপাদের মোট তাপ সমান সমান বিক্রিয়া তাপ সমান উৎপাদের মোট তাপ সমান সমান কি, বিক্রিয়ক সমূহের মোট এনথালপি। আচ্ছা, আমার তো হইলো বিক্রিয়ক, এ হইলো কি উৎপাদ। তাহলে আমরা উৎপাদকটা আমরা দেখলাম, উৎপাদের কার্বন ডাই অক্সাইড আর হইলো এটা। এখন এখান থেকে বিক্রিয়ক, বিক্রিয়কটা আমরা দেখি, বিক্রিয়ক হলো কত, তুমি তো জানো না। বিক্রিয়কটা জানো, বিক্রিয়কটা তুমি জানো না। এই বিক্রিয়ক মানে এক্স ধরে নিছো, আর এটা হলো জিরো, এটা হলো কত, জিরো। তাহলে এইটা, তাহলে আমরা বিক্রিয়ক, উৎপাদ বিয়োগ বিক্রিয়ক সমান সমান কি, মোট বিক্রিয়া তাপ। আর মোট বিক্রিয়া তাপ আমরা দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইডের মোট বিক্রিয়া তাপ কত, 265। তাহলে এখন এখান থেকে যোগ বিয়োগ গুণটা করতে পারবা না, এগুলার গুণ করতে পারবা না, -94, আর এটা 2 দ্বারা গুণ করবা, 70 × 140, আরো 96, মানে 1 পয়েন্ট কত, 92, 140-এর লগে মানে 141.92। হ্যাঁ, তারপরে এটা তো জিরো, এখানে শুধু এক্স থাকবে। তারপরে এখান থেকে এক্স এর মান বের করতে গেলে কত আসে, 29। এটা তো আমার ক্যালকুলেশন দেখার দরকার নাই, যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবে এক্স এর মান কত আসে। মানে এগুলো হলো কি, জাস্ট এখানে তোমার কাজ কয়টা দেখো। প্রথম কাজ, ফাইনাল অঙ্ক বের করে যে সূত্রটা মনে রাখতে হবে, বিক্রিয়া তাপ সমান সমান কি,
উৎপাদের মোট এনথালপি বিয়োগ বিক্রিয়কের মোট এনথালপি, তোমাকে এটা মনে রাখতে হবে প্রথম কথা। এরপর দেখবা কার কার দেওয়া আছে। মোল থাকলে মোলেরটা জিরো, মোল থাকলে মোলেরটা কি জিরো। আর এখন এদের মধ্যে কাদেরটা দেওয়া আছে, বাকিদের মধ্যে কাদেরটা দেওয়া আছে তুমি সেটা দেখবা। বাকিদের মধ্যে এখন অনেকগুলো সরাসরি দেওয়া থাকে, যেমন এটা তো মোট বিক্রিয়া, কার্বন ডাই সালফাইড, কার্বন ডাই সালফাইড এটা হলো মেইন বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার তাপ। এরপর তুমি দেখো সরাসরি কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইডটা নাই, আছে নাই, কিন্তু এদের দহন তাপ বলে দিচ্ছে, মানে কার্বন ডাই অক্সাইড বলে নাই, কার্বনের কথা বলে বলছে দহন। তার মানে কার্বনটাকে দহন করলে তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। সালফারটাকে যখন বলছে, সালফার বলছে দহন, তার মানে সালফারকে আমরা দহন করলে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে, মানে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে, ডাইরেক্টলি সরাসরি কার্বন ডাই অক্সাইড বা সালফার ডাই অক্সাইড বলে নাই, পার্থক্যটা এই জায়গায়। এখানে সরাসরি কি এই যে দহন বলছে না, সালফারের দহন, কার্বনের দহন, মানে সরাসরি কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড বলে নাই, কিন্তু ওই যে বাংলায় বলে দিচ্ছে, তোমাকে বুঝে নিতে হবে এই যে দহন, এই যে দহন। ঠিক আছে। এগুলো তো হলো যেমন এটা একবার আসছিল, এগুলো যাই সূত্র জানলে, এই যে এই সূত্র আমরা প্রমাণ শিখাইছিলাম, কাজ সমান সমান মাইনাস এনআরটি লন V2/V1। তো এখানে এই যে এক মোল আদর্শ গ্যাস, মানে এন এর মান কত, ওয়ান, এন এর মান কত ওয়ান, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আরটি, 25 যোগ 273 কেলভিনে নিয়ে যাব, 298। আচ্ছা, আর টি, টি এর মান আমরা জানি মুখস্থ, টির মান কই, টির মান দিচ্ছে কি না, আর আর এর মান মুখস্থ, 8.31 জুল পার গ্রিন পার মোল, এগুলো হলো মুখস্থ মান। এরপরে হইলো লন তো আমরা জানি না V2, এই যে বলছে না উভমুখী বিক্রিয়ায় 10 লিটার থেকে 20 লিটার আয়তন সম্প্রসারণ, মানে দেখো 10 লিটার থেকে 20 লিটার সম্প্রসারণ, তাহলে B2, B1 হইলো 10, B2 হইলো কত 20, এটা হলো B2, B2 হইলো 20, B1 হইলো কত 10, B1 হইলো 10। তাহলে এই যে মানটা বসাইবা, ক্যালকুলেটর টিপ দিবা, যা আসবো তোমার তাই মান, কিছু করার নেই, এই কাজের পরিমাণ। আর এখানে ধনাত্মক দ্বারা কি বোঝায়, একই জিনিস। এখন দেখো এখানে যে সমতাপ এবং উভয়মুখী সম্প্রসারণ ঘটেছে, এবং এর দ্বারা কি যে সম্পাদিত কাজ গৃহীত হয়েছে, এখন তাই এখানে কাজের চিহ্ন যদি ঋণাত্মক করা হয়েছে, কিন্তু যেহেতু সম্প্রসারণ হয়েছে এই জন্য ঋণাত্মক, আর সংকোচন হইলে যদি ধনাত্মক হইতো তাহলে কি বলতাম সংকোচন। এখানে যদি সম্প্রসারণ যেহেতু মাইনাস চিহ্ন, তার মানে বোঝা যায় এখানে সম্প্রসারণ হয়েছে, আর যদি সংকোচন হইতো তাহলে ইয়া হইতো এই কাজের সংকোচন বোঝানো হইতো যদি প্লাস হইতো। তেমন কিছু না, তুমি শুধু ওইটুকু জানলে, মানটুকু জানলে না। তাহলে তোমার কাজকে ওখানে তোমার কাজের সূত্রটা মনে রাখা, উভমুখী সম্প্রসারণের ক্ষেত্রে বা একমুখী সম্প্রসারণের তোমার সূত্রটা মনে রাখা। আয়তন, এটা আবার পি চাপ দিয়ে হয়, এটা কি দিয়ে হয়, এটা আমরা এই সূত্র প্রতিবেদন শিখছিলাম, P1/P2, তখন চাপ দেওয়া থাকবে, তখন কি দেওয়া থাকবে, চাপ দেওয়া থাকবে, বাকি মানগুলো কি একই, ওগুলো তো নির্দিষ্ট। এগুলো মানে জাস্ট একবার একটু প্র্যাকটিস করবো, এগুলো তেমন বেশি কিছু না। না, তেমন আরো এটা এবার চলে আসছে, এসিড ও ক্ষারের প্রশমন তাপ কত, 57.34, পিঠে ভালো হয় নাই, এটা এবার চলে আসছে না, জানো না, একটা সপ্তাহ 3 দিন ধরে পড়াই দিয়েছে, হেও জানো না কি আসছে না আসছে, এই যে আসছে, আজকে পড়ানো কম। এটা শেষ, এটা শেষ, আমরা এখন
এই ভিডিওটা কেমন? ও, কই জানো? ও, শেয়ার অফ করে দিছি। শেয়ার তো থাকবো, আমরা ভিডিওটা বন্ধ করব, রেকর্ডিংটা। তোমার কি তার মেসেজ দেখার খুব শখ?